স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরা আওয়ারে। আজকে পুরোটা সময় জুড়ে আমি আছি তৌহিদ শান্ত। দর্শক, আমাদের সঙ্গে আজকে একজন বিশেষ অতিথি আছে। বিশেষ অতিথির পরিচয়টা দেবার আগে আমি কিছু বিষয় আপনাদেরকে জানিয়ে নেই। আপনার নিশ্চয়ই মনে আছে যে ৩৬ জুলাই অর্থাৎ 5 আগস্ট অর্থাৎ 5ই আগস্ট গত বছরের, যদিও শিক্ষার্থীরা বলেছিল যে জুলাই শেষ হয়নি, জুলাই চলবে, এবং সেই ৩৬ জুলাইটি বাংলাদেশের জীবনে, বাঙালির জীবনে কিন্তু আরেকটি ইতিহাস এবং আরেকটি অধ্যায় তৈরি করলো। এবং সেই ৩৬ জুলাইয়ে আমরা দেখলাম যে ফ্যাসিবাদের নির্মম পতন, এবং সেই নির্মম পতনের পরে বাংলাদেশ একটি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অপেক্ষা করলো 2 দিন। এবং এই যে ঘটনা, এই ঘটনার পেছনে থাকে, আমরা একটি কথা অনেক সময় বলি, সিন বিহাইন্ড দ্য সিন বা ইনফরমেশন বিহাইন্ড দ্য ইনফরমেশন। আমরা যে তথ্যগুলো যতটুকু জানতে পারি তার পেছনেও কিছু তথ্য থাকে। সেই তথ্যগুলো জানার জন্য আজকে আমাদের বিষয়ের নাম রেখেছি ডেডলাইন ৩৬ জুলাই। ডেডলাইন ৩৬ জুলাই আমাদের সঙ্গে আজকে যোগ দিয়েছেন মেজর জেনারেল, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর। আপনাকে স্বাগত। তিনি ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের চেয়ারম্যান, এবং তার আরেকটি পরিচয় আছে দর্শক, আমরা জানিয়ে যাই, তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টাও বটে। মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমে আমাদের বরাবরের মতো যে শিরোনামটি প্রচার হয় শিরোনামটি দেখে পরে অনুষ্ঠানটি শুরু করব। আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হবে, ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার। নিরাপত্তায় থাকবে পুলিশ ও সেনাবাহিনী। আগামী 3 দিনের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় ঐক্যমত্য কমিশন। সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোতে দ্বিমত। বিএনপি বিদেশি শক্তির উপর নির্ভর করে না, দলটিকে বেকায়দায় ফেলার চেষ্টা চলছে, মন্তব্য মির্জা ফখরুলের। সমন্বয়কদের চাঁদাবাজি দুঃখজনক। প্রধানমন্ত্রীর সর্বময় ক্ষমতার পরিবর্তন চায় এনসিপি, ঐক্যমত্যের ভিত্তিতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হবে, প্রত্যাশা জামায়াতের। এবং সমন্বয়ক পরিচয়ে চাঁদা চাইতে গিয়ে ধরা পড়া 4 জন 7 দিনের রিমান্ডে। চাঁদাবাজ যে দলেরই হোক না, কোনো ছাড় নয়, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দর্শক, শিরোনামগুলো দেখছিলেন। আমাদের অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ইউটিউব এবং ফেসবুকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ফজলে ইলাহি আকবর রয়েছেন আমাদের আজকের এই অনুষ্ঠানটি বিশেষ অনুষ্ঠান, এবং এই বিশেষ যে অতিথি তার কাছে আপনাদের কিছু জানা থাকতে এটি আপনার কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। ফজলে ইলাহি আকবর, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। এবং আমাদের এই অনুষ্ঠান থেকে দর্শকদের পক্ষ থেকে আমরা বেশ কিছু প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলো আমাদের এখনও অজানা, হয়তো যেগুলো আপনার সাথে কথা বললে আমরা জানতে পারবো। তবে প্রথমে জানতে চাই, ঠিক এই মুহূর্তে 1 বছর আগের যে বাংলাদেশ আর 1 বছর পরের বাংলাদেশ, আপনি 1 বছর আগের বাংলাদেশে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করেছেন, এবং বিএনপির রাজনীতির জায়গাটা দেখেছেন, আওয়ামী লীগের রাজনীতির জায়গাটা দেখেছেন, সেনাবাহিনীতে কাজ করেছেন। এই সব কিছু মিলিয়ে আগের গেল 15-17 বছরের যে দেশ, সেই দেশের সাথে এই 1 বছরে মূল কি পার্থক্য আপনি পান? জি, ধন্যবাদ। প্রথমে আমি দর্শকদেরকে সবাইকে সালাম জানাই, এবং আপনাদেরকে বিশেষ ধন্যবাদ যে আপনাকে আমাকে এই জিরো আওয়ারে আমন্ত্রণ জানিয়েছেন, এবং যে বিষয়টি নিয়ে আপনি আমাকে আলোকপাত করতে বলেছেন, নিশ্চিন্তে এটা খুব একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা অতিক্রম করেছি। আমি প্রথমে যারা এই আন্দোলনে জুলাই 36 ডেডলাইনে যারা অ্যাকচুয়ালি প্রাণ দিয়ে আমাদের কাছে শহীদ হয়েছেন, এবং যারা আমাদেরকে মুক্ত বাংলাদেশে আমাদেরকে যে নতুন একটা জন্মের এবং নতুন একটা উইন্ডো অফ অপরচুনিটি যারা উপর দিন, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি, এবং যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তো এই বলে শুরু করছি। এখন বলছেন আপনি পার্থক্যটা কোথায়? আপনি গেল 17 বছরের যে দেশ, জি, এই দেশের সাথে এই 1 বছরে কি কি পার্থক্য পাচ্ছেন? আর সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে যে এই 17 বছর দেশটা পুরোটাই অ্যাকচুয়ালি অনেকটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি ছিল। আমাদের এখানে কথা বলতে ভয় লাগতো, কোনো কাজ করতে ভয় লাগতো। আমরা ইভেন সেনাবাহিনীতে আমরা জীবন কাটিয়েছি, আমাদের কিন্তু অনেক বাধার মধ্যে ছিল। আপনারা যারা সিভিলে থাকেন তাদের চাইতে কিন্তু যারা সেনাবাহিনীতে চাকরি করে, ইভেন কি যারা অবসরপ্রাপ্ত, তাদের কিন্তু হাত পা চাকরি চলে যাওয়ার পরেও, রিটায়ারমেন্টের পরেও কিন্তু তাদের হাত পা অনেক বাধা। আমাদের বিভিন্ন এজেন্সিরা আমাদেরকে হয়রানি করে। আমাদের যেরকম নর্মাল যেগুলো বাস্তবতা যেগুলো ফেসিলিটি আছে, অনেকে দেখেন পিএনজি হয়, পার্সন নন গ্রাটা। এটা একটা আমি যেখানে অদ্ভুত ব্যাপার, যেই দেশে আমাদের জন্ম সেখানেই, যেই দেশে আমার যেই সার্ভিসে আমার জীবন দিয়েছি, আমার সময় দিয়েছি, আমার যৌবন দিয়েছি,
সেখানে আমাকে যখন পিএনজি করে, এটা খুবই কিন্তু একটা মর্মাহত ব্যাপার এবং দুঃখের ব্যাপার। তা আমি মনে করি এই যে পিএনজিটা আরেকবার শুনতে চাই দর্শক। পারসন নন গ্রাটা, তার মানে একজন সেনাবাহিনী কোনো কর্মকর্তা অথরিটি যদি মনে করে সে নিরাপদ নয়, তাহলে তাকে সেনাবাহিনীতে প্রবেশ করতে দেওয়া হয় না। শুধু তাই নয়, তার যে কতগুলো বেনিফিট আছে, যেরকম আমরা চাকরি জীবনে জয়েন করেছি, আমরা আজীবন আমরা মেডিকেল ফ্রি সার্ভিস পাবো, মেডিকেল ফ্রি সার্ভিস থেকে বঞ্চিত। আপনি রিটায়ার্ড করলেও সেনাবাহিনীতে বিভিন্ন রিউনিয়ন হয়, বিভিন্ন অকেশন সেরিমনি হয়, সেখানে অনেক সময় রিটায়ার্ড অফিসার হিসেবে আপনাকে দাওয়াত দেওয়া হয়, আপনি পিএনজি হলে এগুলো থেকে বঞ্চিত। তো এটা একটা মানে আমাদের সেনাবাহিনী যারা আমরা চাকরি করি, এই যে পিএনজি সিস্টেমটা কোথায় থেকে আবির্ভাব হলো এবং এটা করে আমরা নিজেদের মধ্যেই যে ভ্রাতৃত্ববোধ, এটা ভীষণভাবে কিন্তু আমরা নষ্ট করেছি। আমি মনে করি এই প্রথা চিরকালের জন্য চলে যাওয়া উচিত। যদি একটু কোনো জানতে চাই, ব্যক্তি, তাহলে এই যে সশস্ত্র বাহিনী দিবস যেটি পালন করা হতো, এই 16-17 বছরে আপনি যাননি সেখানে? আমি লাস্ট গেছি বেগম খালেদা জিয়ার সাথে 2012 সালে 21শে নভেম্বর দাওয়াত, তাও সেটা আবার ম্যাডাম লিডার অফ দ্য অপোজিশন হিসাবে ওনাকে যখন দাওয়াত দেওয়া হলো, তখন বললো আমি কি একা যাব, আমার সাথে ওনারা বাদ যাবেন ও আচ্ছা, মানে তাও আপনি দাওয়াত পাননি, তিনি আপনি Right. লিডার অফ দ্য অপোজিশনের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে হিসাবে তারা তখন আমাকে আগের দিন রাত্রে এসে আর সর্বশেষ গিয়েছেন গত বছর। রাইট, সর্বশেষ গেছি এই জন্য, কেন 2012 সালে যে ম্যাডাম গেলেন, ওই অভিজ্ঞতাটা কিন্তু ম্যাডামের জন্য মোটেই সুখকর ছিল না। উনি একজন প্রাক্তন সেনাপ্রধানের, একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী, একজন রাষ্ট্রপ্রধানের স্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, এবং ওই মুহূর্তে কিন্তু উনি লিডার অফ দ্য অপোজিশন ছিলেন। তখন কি হলো, আমি দেখলাম ওনারা অ্যাকচুয়ালি যান সেনাকুঞ্জে যখন দাওয়াত দেওয়া হয়, 6 জন পার্সন কিন্তু উত্তর গেটে নামে। সেই উত্তর গেটে কারা কারা নামে? 3 বাহিনী প্রধান, তারপরে পিএসও আর্ম ফোর্সেস ডিভিশন, লিডার অফ দ্য অপোজিশন অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার। এই 6 জনই কিন্তু ওই গেটে নামেন। তো সেই দিন কি হলো, উনি যখন ওখানে ওনার গাড়িটা থামলো ওনার নামার জন্য, দেখি ওখানে লাল কার্পেট দিয়ে যখন সেনাকুঞ্জের দিকে উঠবেন, তখন একজন নেভি লেডি অফিসার, চেন দেওয়া কার্পেট দেওয়া, উনি ওখানে সামনে দাঁড়িয়ে বলছেন, সরি ম্যাডাম, আপনি কার্পেট দিয়ে যেতে পারবেন না, আপনি সাইড দিয়ে যাবেন। দিস ওয়াজ ভেরি সারপ্রাইজিং ফর মি। এবং আগেও যখন গেছেন উনি অ্যাজ লিডার অফ দ্য অপোজিশন, উনি 2009 থেকেই তো লিডার অফ দ্য অপোজিশন, কোনোবার কিন্তু ওই 2012 সাল ওয়াজ দ্য ফার্স্ট টাইম যখন ওনাকে বলা হয় আপনি এই সিঁড়িতে উঠতে পারবেন না। আমি তখন ওই লেডি অফিসার আর্গু করছিলাম, তাহলে ওয়াই ডিড ইউ ইনভাইট হার? উনি ইজ দ্য লিডার অফ দ্য অপোজিশন, ইজ দ্য স্ট্যাটাস অফ আ মিনিস্টার, উনি তো অন্য গেট দিয়ে আসতে পারতেন, এই গেটে কেন আপনারা দাওয়াত নামতে বললেন? সরি স্যার, ইউজুয়ালি সাধারণত ওখানে লগ এরিয়া কমান্ডার রিসিভ করে, কিন্তু উনি যখন ইন দ্য মিন টাইম ম্যাডাম গাড়ি থেকে নামলেন, নেমে আমার কথাটা শুনে আঁচ করতে পারলেন, তখন উনি স্ট্রেট বলেন, জেনারেল সাহেব আমার সাথে আসেন। তো উনি ওইখান থেকে কার্পেট বাদ দিয়ে সিঁড়িতে ওঠা শুরু করলো। তো আমি ওনার পিছন পিছনে যাচ্ছি। সাধারণত উপরে যখনই আমরা সেনাগঞ্জ উপরে উঠে, ওখানে সাধারণত সার্ভিসেস চিফ, পিএসএফডি ওখানে দাঁড়িয়ে থাকে ওনাদেরকে অভ্যর্থনা করতে, আমন্ত্রণ জানান। কিন্তু সারপ্রাইজিংলি nobody was there. Iqbal Karim Bhuiya was then the chief. Nobody was there to receive. তা আমরা এগিয়ে যাচ্ছি, যখন আমরা মাঠে নামবো ততক্ষণে ট্রাম্পেট বেজে উঠলো। সাধারণত এটা ক্লোজ কল থাকে, লিডার অফ দ্য অপোজিশন আসার কিছুক্ষণের মধ্যেই প্রাইম মিনিস্টার চলে আসলেন। তো ট্রাম্পেট ওয়াজ দ্য ইন্ডিকেটার দ্য প্রাইম মিনিস্টার ইজ অলরেডি ভেরি নিয়ার। তা আমি হঠাৎ করে রাইটে তাকিয়ে দেখলাম যে সিঁড়ি বেয়ে আমরা আসলাম, ওখানে দেখি এভরিবডি স্ট্যান্ডিং। আই ফেল সো অ্যাশেমড টু সি এই সেনাবাহিনীর 3 সার্ভিসেস চিফ অ্যান্ড পিওসএফডি, দে ওয়ার হাইডিং সামওয়্যার জাস্ট টু অ্যাভয়েড বেগম খালেদা রিসেপশন। So this was a big slap and insult to a leader of the opposition, to an ex-prime minister of 3 times, to a freedom fighter একজন স্ত্রী, একজন সেনাপ্রধানের স্ত্রী। আরো বেশ কিছু। এরপরে আমি এই ঘটনার পরে যখন গেলাম, ওনাকে ম্যাডাম বলছে, ম্যাডাম ইফ দিস ইজ হাউ দে রেসপেক্ট ইউ, ইউ শুড নেভার গো অ্যাগেন। এবং তারপর থেকে উনি যান নাই। এই গত 21শে নভেম্বর সেনাবাহিনী ওনাকে সানন্দে এবং সম্মানের সাথে অভিনন্দন জানিয়েছেন, সবাই রিসিভ করেছেন, তাই উনি গিয়েছেন। I am very happy the madam's prestige has been restored. আচ্ছা, আরো বেশ কিছু ঘটনা নিশ্চয়ই আপনি এই 17 বছরে আপনি সামনে দেখেছেন, যার মধ্যে একটি ঘটনা যদি বলি, আমি সেই সময় নিজে সেই কারণ বাজারে আমি নিজেও সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলাম এবং আমরাও সেই হামলার শিকার হয়েছিলাম। আপনার মনে আছে কিনা যে যেভাবে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করেছিল,
এই জায়গাটিকে আপনি কি মনে করেন, সেটি কি মবক্রেসি ছিল না ছিল না? কারণ বাজারে তখন তো আপনি জানেন এখানে কাঁচা বাজার খুব ভিড় থাকে। আমি কিন্তু আই ওয়াজ এগেনস্ট যে ওনার গাড়ি এখানে থামবে। তখন শিমুল বিশ্বাস এখানে নিয়ে আসলে প্ল্যান করে, তো গাড়ি থামার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে মারামারি শুরু হয়ে গেল এবং ম্যাডামকে তখন অবশ্য আমরা গাড়ি থেকে নামতে দেই নেই, ওনার ভাগ্যিস গাড়িটা বুলেট প্রুফ ছিল। তখন হঠাৎ করে একটা গুলি ওনার কাছে লাগলো এবং কাচের মধ্যে কিন্তু ফুটা হয়ে কাচটা ফেটে গেল। বুলেট প্রুফ ছিল বলেই উনি কিন্তু সেদিন বেঁচে গেলেন। তারপরে আমরা ওখান থেকে টান দিয়ে বের হয়ে আমরা যখন খোলা রাস্তায় গেলাম, তখন ম্যাডামগঞ্জ, তখন কিন্তু উনি বের হয়েছিলেন ক্যাম্পেইন করতে মেয়র ইলেকশনের জন্য। তো সেটা কিন্তু একটা অলমোস্ট অ্যান অ্যাটেম্পট টু মার্ডার ছিল। এইটার ব্যাপারে পরবর্তীতে কেসও করা হয়েছিল এবং জানেন বিগতকালে কোর্ট, দুইজন সিএসএফ সদস্য গুরুতর আহত হয়েছিল এবং তাদের উপরে হামলা করেছিল, তাদের দে ওয়ার ব্লিডিং অলসো। যাই হোক, এইরকম একটা নাক্কারজনক ঘটনা ঘটতে পারে, একটা লিডার অফ দ্য অপোজিশন উপরে কিন্তু এরকম একটা ঘটনা করতে পারে, এটা আনথিঙ্কেবল। এবং ডেমোক্রেটিক সোসাইটিতে এটা যদি ঘটে তাহলে হোয়ার ইজ ডেমোক্রেসি? দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অটোক্রেসি অ্যান্ড ডেমোক্রেসি? আমরা অটোক্রেসি এবং ডেমোক্রেসিকে গোলপাল মেখে আমরা যে একটা সৃষ্টি করেছি, যেখানে একটা লিডার অফ দ্য অপোজিশনের যদি কারণ একজন বেগম খালেদা জিয়ার মতন যদি একজন ব্যক্তিত্বর যদি নিরাপত্তা না থাকে, তাহলে সেই দেশ স্বাধীন কোথায়? আমরা যে কথাগুলো আপনার সাথে আরো বলতে চাই, সেখানে এখানে আসতে চাই, সেটি হলো আপনি জানেন যে গত বছরের 1 জুলাই থেকে এই আন্দোলন শুরু হয়েছিল এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থান এটি ছিল, কিন্তু শুরু হয়েছিল কোটা বিরোধী আন্দোলন হিসেবে এবং একদমই ছাত্রদের, শিক্ষার্থীদের একটি সমসাময়িক বিষয় নিয়ে এই আন্দোলন, সেই আন্দোলন শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনের রূপ নেয় এবং সরকার পতনের আন্দোলনের রূপও নেয় শেষ দিকের 4-5 দিনের মধ্যে। এবং সেই আন্দোলনে এই ছাত্রদের ডাকে তুমুলভাবে জনতা রাস্তায় নেমে আসে। সেখানে রাজনৈতিক দলকে বিবেচনা করা হয়নি, সেখানে কেউ কাউকে বিবেচনা করেনি, একদমই জনতা নেমে এসেছে। আপনি এই ধরনের গণ অভ্যুত্থান আপনার সার্ভিস পিরিয়ড সহ এই যে বিএনপির সাথেও ছিলেন, কবে দেখেছেন লাস্ট? ট্রুলি আই হ্যাভ নট সিন ওয়ান লাইক দিস। এটা কিন্তু একটা ইউনিক ছিল যে বাংলাদেশের জনগণ ইতিহাসে কিন্তু দুইটি সময়, ইরেসপেক্টিভ অফ পার্টি অ্যাফিলিয়েশন, রিলিজিয়ান, কালচার, দুটি সময় কিন্তু একসময় সলিডলি ইউনাইটেড ছিল। একটা ছিল লিবারেশন ওয়ারের সময়, আর দ্বিতীয় হচ্ছে এই জুলাই রেভলিউশনের সময়। যদিও এটা সামান্য প্রথমে কোটা আন্দোলন নিয়ে শুরু হয়, আপনারা জানেন এর আগে বিএনপি অনেক আন্দোলন করেছে, ম্যাসিভ পার্টিসিপেশন অফ পিপুল হয়েছে, কিন্তু তারপরে শেষ মুহূর্তে শেষ হতে হয়নি। তবে জুলাই আন্দোলন এমন একটা সময় ঘটেছে এবং এতে আমি বলবো সরকারই কিন্তু এটা উস্কিয়ে দিয়েছে, স্বয়ং প্রধানমন্ত্রী কিন্তু এটা উস্কিয়ে দিয়েছে। উনি কিন্তু আরেকটু যদি একটু সাবধান হতেন, এই কিছু উল্টাপাল্টা বক্তব্য না রাখতেন, হয়তো এটা এই স্টেজে পৌঁছতো না। তবে আমি মনে করি এটা সবই আল্লাহর খেলা। উনি এইভাবেই চেয়েছিলেন স্টেজটা, উনি এইভাবেই সেট করেছেন, যার জন্য পুরা জনগণ ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ান, কালচার, পার্টি সবাই একত্র হয়েছে এবং একত্র হয়েছে বলেই এই ফ্যাসিস্ট রেজিম চলে যেতে বাধ্য হয়েছে। এখানে অবশ্যই আমি আর্মিকে আমি ধন্যবাদ জানাই, কেন একটা যে আমি এই বিষয়টা আসবো, তার আগে একটা বক্তব্য দেখে আসতে চাই। দর্শক, আমরা গত বছরের 5ই আগস্টের সেনা প্রধানের যে বক্তব্যটি, সেই বক্তব্যের একটা অংশ দেখে আসবো। আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি, সমস্ত দলের প্রধান দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন। আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে, ওনারা ভেরি নাইস অফ দেম যে ওনারা এসেছেন অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। এই সংবাদ সম্মেলন হওয়ার আগে আপনার সঙ্গে আমরা একটা যোগসূত্র জানি, আপনি কি সেই জায়গাটা আমাদেরকে বলবেন কিনা? আচ্ছা, এটা কিন্তু মানে অনেকটা কাকতালীয়। 4ই আগস্ট রাত্রে আনুমানিক আমার মনে 12টা 20-এ আমি তখন জাস্ট বিছনায় গেলাম,
শুতে যাব নামাজ টামাজ পড়ে, হঠাৎ করে আমার সেলফোন বেজে উঠলো। তো সেলফোন বেজে উঠে ধরলাম আমি রাত 12টা। রাত 12:20, 4 আগস্ট। তো আমাকে বললো যে স্যার আগামীকাল সেনাপ্রধান আপনাকে ওনার বাসায় একটু আসতে বলেছেন, জরুরি বিষয়, উনি আপনার সাথে কিছু আলাপ করবেন। তা আমি বললাম ঠিক আছে, ধন্যবাদ। যে এটা বলে অবভিয়াসলি আমার ছেলেরা সবাই বাইরে থাকে, তা আমি আমার ওয়াইফের সাথে আলোচনা করতে, আমার ফ্যামিলি, তারপর আমার ওয়াইফ সঙ্গে সঙ্গে আমার ছেলেদের সাথে আলাপ করলো। আপনার তো ভয় লাগার আমার ভয় ঠিক লাগেনি, বাট আমার ফ্যামিলি ওয়াজ ভেরি কনসার্ন। এটা তো একটা উইয়ার্ড আমন্ত্রণ। হ্যাঁ, উইয়ার্ড আমন্ত্রণ। আর 12:30টায় এইরকম পরিস্থিতিতে সেনাপ্রধান ডাকছে। সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে যে ওয়াকারুজ্জামানের সাথে কিন্তু আমরা দুজনে একই ক্যান্টনমেন্টে কোনো সময় আমি চাকরি করি নাই, এবং তাকে আমি ফেস টু ফেস কিন্তু সেনাবাহিনীতে থাকলে আমি কোনোদিন তার সাথে দেখা হয়নি। দ্যাট 5th August ওয়াজ দ্য ফার্স্ট টাইম দ্যাট আই মেট ফেস টু ফেস। তবে ওনার শ্বশুর জেনারেল মুস্তাফিজ যখন সেনাপ্রধান ছিলেন, আমি তখন ডাইরেক্টর মিলিটারি অপারেশন ছিলাম। আপনারা জানেন ওই সময় কিন্তু চিটং হিল ট্র্যাক্সের শান্তি চুক্তি হয়েছিল, এর পিছনে আমারও কিছু অবদান ছিল, এবং জেনারেল মুস্তাফিজের সাথে আমার ভালোই সাক্ষ্য ছিল, এবং উনি আমার আইডিয়া টেডে বলে আমি সবসময় উনি সাজেশন নিতেন, ডিসকাস করতাম আমরা এসে। তো যাই হোক, ওয়াকারের সাথে কিন্তু আমার এই আমন্ত্রণ, এটা ইট ওয়াজ কোয়াইট এ সারপ্রাইজ। তো আমার অবভিয়াসলি মাই ফ্যামিলি ওয়াজ ওয়ারিড যে এইরকম একটা সময় তুমি যে যাবে, কখন না কি হয়ে যায়। তা আমি বললাম যে দেখো, হোয়াট মে, ইটস দি আর্মি চিফ। আর্মি চিফ আমাকে বলেছে আই এম আই জেনারেল, কাম হোয়াট মে, ইভেন ইফ হ্যাভ টু ডাই, হ্যাভ টু গো। তারপর আমি পরের দিন সকালে ঠিক, উনি বললেন 10টার সময়, ঠিক 10টার সময় কাটায় আমি আই স্টেপড ইনটু হিজ রেসিডেন্স, ওনার বাসায়। তো উনি অলরেডি কিন্তু ইউনিফর্ম পরে দাঁড়িয়েছিলেন, ওনার একটা অফিস ঘর আছে ঢুকতেই ডান দিকে। তো উনি বললেন যে স্যার আমি আপনাকে ডেকেছি, আমি এই মুহূর্তে আর এক ফোঁটা রক্তপাত চাই না। দ্বিতীয়ত, আমি কোনো ক্ষমতা লোভী না, আমি ক্ষমতা চাই না। তৃতীয়ত, যে আমি এটার একটা দ্রুত সমাধান চাই, এবং এই সমাধানের জন্য মেজর স্টেক হোল্ডার, পলিটিক্যাল স্টেক হোল্ডার যা আছে, আমি চাই আপনি ওনাদেরকে আমার পক্ষে আমন্ত্রণ জানান, আমি ওনাদের সাথে আলোচনা করে এই জিনিসটার সমাপ্তি ঘটাতে চাই। আপনি তখন জানতেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন? নো, তখন আমরা জানি না। ইট ওয়াজ অ্যাট 10 o'clock। তা আমি বললাম যে ওয়াই মি? ও যে আমি জানি আপনার একটা পলিটিক্যাল কানেকশন আছে, অনেক পলিটিক্যাল লোক আপনাকে ভালোভাবে চিনে, এটা আপনি পারবেন, আমি এই দায়িত্বটা আপনাকে দিচ্ছি, যত তাড়াতাড়ি যেখানে সম্ভব ওনারা বসতেছেন আমি সেখানেই যাব। তেই বলে আমাকে একটু চা কফি দিলে, আমি খেলাম, খাচ্ছি, তখন উনি হঠাৎ করে বললেন 10:30টায় কিন্তু আমাকে ইন্ডিয়ান সেনাপ্রধান টেলিফোন করবে। তো আমি ঠিক আছে, আর সময় নাই, তাহলে আমি তাড়াতাড়ি যাই। তো উনি বলছে না আপনি ইচ্ছা করলে থাকতে পারেন। আমি বললাম যে নো ধন্যবাদ, আপনি যে ইউ হ্যাভ গিভেন মি দি ট্রাস্ট দ্যাট আই ক্যান স্টে, বাট লেট ইট বি বিটুইন দি ইন্ডিয়ান আর্মি চিফ অ্যান্ড ইউ, আমি চাই। তা আমি তাড়াতাড়ি ঠিক 10:30টার 1 মিনিট আগে বের হয়ে গেলাম। বের হয়ে আমি আগে বিএনপি সেক্রেটারি জেনারেল ফখরুল ভাইয়ের সাথে রিং করলাম যে ফখরুল ভাই, দিস ইজ হোয়াট ইজ দ্য মেসেজ। হি সেড ইজ এ ওয়েলকাম নিউজ, তবে আমি আমার নেতার সাথে আলোচনা করে এটা আমি জানাবো। তখন আমি বললাম যে আমি তো সবার টেলিফোন আমার কাছে নাই, বাকি নেতাদের, আপনি যদি এই কেসটা, আপনি যদি মানে অন্যান্য দল, জামাত ইসলামী, অন্যান্য দল, ইম্পর্টেন্ট যারা দল আছে, তো উনি বলে যে না এটা আমি করতে গেলে অনেকে ভুল বুঝবে, আপনাকে দায়িত্ব দিচ্ছি, আপনি করেন, আমি নাম্বার। তা আমি মোটামুটি সবাইকে, যাদেরকে পেরেছি, খবর দিয়েছি। মেজর পার্টিকুলার কিছু ছোটো পার্টি আছে, সেটা আবার ডিজিএফআই পরে অ্যাকোমোডেট করেছিল, রিং করে জানা যায়। তো ওনারা সবাইকে জানানো হলো আপনারা কখন আসবেন। ইন দ্য মিন টাইম আমি রাওয়াতে গেলাম। রাওয়াতে সেই দিন একটা বিক্ষোভ হলো 4 তারিখে, ওখানে আমিও ছিলাম, আমিও বক্তব্য রাখলাম, রাওয়া ওই প্রসেশন আমিও ছিলাম। তো আমি টেলিফোনটা কিন্তু আমার গাড়িতে রেখে গেছিলাম। এটা হলো 5 তারিখ সকালে? 5 তারিখ সকালে, সকাল 10টার পরে এই ঘটনা। তা আমার যতদূর পরে যখন করে দেখি, তো উনি কিন্তু আমার সাথে কথা বলার পরেই কিন্তু গণভবনে গিয়েছিলেন, অ্যালং উইথ আদার 2 চিফস। টাইম ফ্রেম পরে এটা মিলিয়ে দেখছি, এটা মানে আমার আন্দাজ। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে আবারও এই আলোচনা শুরু করব। দর্শক, আমরা শুনছিলাম সেই শ্বাসরুদ্ধকর ঘটনা, ফজলে ইলাহি আকবরের সাথে কিভাবে সেনা প্রধানের যোগাযোগ হয়, এবং এরপরে সেনাপ্রধান যে বৈঠকে বসেন রাজনীতি নেতাদের সঙ্গে। এর বাকি অংশ শুনবো আমাদের ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে। শুনছিলেন ফজলে এলাহি আকবরের কথা, আমরা আবারও যাচ্ছি তার কাছেই। এরপর আপনি যখন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে যোগাযোগ করলেন, এরপরের ঘটনাগুলো কিভাবে ঘটল? আচ্ছা, এরপর আমি তো বললাম রাওয়াতে আমি ওই প্রসেশনে ছিলাম।
তো আমার টেলিফোনটা কিন্তু গাড়িতে রেখে গেছিলাম, তো গাড়িতে এসে দিকে আমার নাম্বার অফ কলস, তো আমি খুলে দেখি তখন ইন দ্য মেইন টাইম আর্মি হেডকোয়ার্টার একবার রিং করলো যে স্যার যারা পলিটিক্যাল নেতা যাদের সাথে যোগাযোগ হয়েছে ওনারা কোথায়, ওনাদেরকে কি এই মুহূর্তে আনতে পারবেন? তো দ্যাট ওয়াজ সামওয়্যার অ্যারাউন্ড আমার মনে হচ্ছে 1:45। তো আমি সঙ্গে সঙ্গে সবাইকে টেলিফোন, এবং তারা বললো যে ওনাদের সবাইকে সেনাপ্রধানের অফিসে আসতে বলেন। তো আমি সবাইকে রিং করে বলে দিলাম যে আপনারা কুইকলি ফল ব্যাক সেনাপ্রধানের অফিসে, যদি রাস্তা আপনারা কোথায় আটকে যান, কোথায় আটকে গেছেন আমাদেরকে বলেন, সেনাবাহিনীর সৈনিকেরা যে ট্রুপস যে আপনাদেরকে ওখান থেকে নিয়ে আসবে অফিসে। তো আমি সামহার অ্যারাউন্ড মনে হয় কয়টা 1:30টার কাছাকাছি আমিও সেনা সদরে গেলাম, সেনাপ্রধানের ওখানে দেখি মিন্দামেন্টে বেশ কিছু এসে গেছেন, ফখরুল ভাই, মির্জা আব্বাস, জামাতে আমির একটু পরে আসলেন, বাকি মোটামুটি সবাই ওখানে উপস্থিত, জেপি থেকে আনিস রহমান এবং জিএম কাদেরও ছিলেন। তো ওখানে সবাই মোটামুটি একটু উৎফুল্ল, একটা আনন্দের একটা আমেজ, কিন্তু কোনো সিওরিটি তখনও তখনই শিওরি নেই, বাট সামথিং কংক্রিট ইজ গোয়িং টু আনফোল্ড, এরকম একটা সবার মধ্যে ভাব। তো ঠিক 1:45টার দিকে আনুমানিক সেনাপ্রধান বললেন এই মুহূর্তে খবর পেয়েছি আমাদের প্রাক্তন প্রিভিয়াস প্রাইম মিনিস্টার উনি হি হ্যাজ লেফট দ্য কান্ট্রি, এবং উনি তখন সবার সহযোগিতা ছিলেন, আমরা এখন একটা নতুন করে একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করতে হবে এবং আপনাদের সবার সহযোগিতা চাই। সবাই অফকোর্স উৎফুল্ল স্বরে এক বাক্যে একটা স্বস্তির সঙ্গে স্বাগত জানালে এই একটা নিউজ, যার জন্য আমাদের দেশ প্রায় 16-17 বছর অপেক্ষা করছিলেন। আপনার কেমন লেগেছিল ব্যক্তিগতভাবে? ইটস আ ভেরি ইমোশনাল সাইট, ওর চাইতে আরও ইমোশনাল সাইট আমি একটু পরে বলছি। তো ওখানে উনি বলার পরেই বললেন যে আমি একটু তাহলে এটা ঘোষণা দিয়ে আসি। উনি অফিস থেকে বের, এই যে নিউজটা আপনি একটু আগে দেখালেন, উনি সেটা ডিক্লেয়ার করেন। ডিক্লেয়ার করে উনি এসে আবার বললেন দেখেন আমি এই মুহূর্তে আমি একটু রাষ্ট্রপ্রধানের কাছে যেতে হবে টু সিক হিজ ব্লেসিং অ্যান্ড পারমিশন। তো উনি বললেন আপনারা যদি আমাদের সবাই সাথে আসেন তাহলে এটা আমার জন্য ভালো হয়। তখন আমাদের মধ্যে কিছু কিছু নেতা দ্বিমত পোষণ করেছিলেন যে না আপনি যান। তখন আমি ইন্টারভেন করে বললাম, আনিস ভাই যে ছিলেন যাতে, উনি বলছেন না না এটা আমাদের যাওয়া উচিত, কেন ওখানে যে আলোচনা হবে সেই আলোচনা যদি চিফ যে একা করে আসে ওখানে অনেক কিছু দ্বিমত হতে পারে। সো বেস্ট থিং ফেস ইট স্কোয়ারলি অ্যান্ড গেট দ্য ডিসিশন সবার একমতে। ওই ডিসিশন হলো সঙ্গে সঙ্গে 2টা কোস্টার লাগানো হলো, 2 কোস্টার মধ্যে আমরা সব পলিটিশিয়ান সবার উঠলাম, আর্মি চিফ, নেভি চিফ, এয়ার চিফ সামনে রইল, পুরা কনভয় এপিসি দিয়ে সেনাপ্রধানের অফিস থেকে আনুমানিক 3টা বের হলাম। জাহাঙ্গীরনগর গেটে আসা মাত্রই ভিড়, ওই যে একটা ইমোশন জনগণের, দ্যাট ওয়াজ সামথিং, আমার চোখে পানি এসেছিল, আমি এটা বলতে পারি। সে একটা আনন্দ, একটা উৎসাহ। তারপর ওখান থেকে আমরা বঙ্গভবনে পৌঁছে 3টায় বেরোচ্ছে, 7টায় পৌঁছেছি, ইট টুক আস 4 আওয়ার্স। তো যখন আমরা ওই প্রত্যেকটা সময় জনগণের একদম একেবারে মানে গাড়ি পাড়ালে ভাঙচুর করে ফেলে। তো এরকমও ঘটনা ছিল, অনেকে মুরগি নিয়ে আসছে, এই মুরগি স্যার আমরা গণভবন থেকে আনছি, ফখরুল ভাইকে সামনে বসেছিল ওনাকে অফার করতেছেন। তো এসে তা এইদিকে আমরা দেখছি ওই স্ট্যাচু যেটা র্যাঙ্কস ভবনের সামনে, এটা গলা দড়ি দিয়ে টানতে ভাঙতে, মানে ইট ওয়াজ সাচ এন ইমোশনাল সিন, যেটা আমরা টেলিভিশনে দেখেছি সাদ্দাম হোসেনকে যেভাবে আমার ঠিক সঙ্গে সঙ্গে ওইটা মনে পড়লো। এবং জনগণের উৎসাহ উৎফুল্ল, মনে হলো আমরা একটা নতুন স্বাধীন দেশ, ঢাকার বায়ু দূষণ কোনো কিছুই মনে হচ্ছে না, সব কিছুই মনে হচ্ছে একটা বেস্তে প্রশান্তি। তা আমরা গণভবনে যখন পৌঁছালাম আনুমানিক 7টার দিকে, আমরা স্ট্রেট আগে নামাজ পড়লাম। নামাজ পড়ে আমরা ওনার যে কনফারেন্স রুমে সবাই বসলো, বসা পরে 7:30টার দিকে আনুমানিক আমাদের মহামান্য রাষ্ট্রপতি আসলেন। উনি আসার পরে উনি 2টি কথা বলার পরে আগে ফখরুল ভাই ছিলেন, ওনাকে বক্তব্য রাখতে দিলেন এবং সেই হিসাবে অন্যান্য সব পার্টি লেভেলে। তো ওনার ফখরুল ভাইয়ের একটা মেইন পয়েন্ট ছিল, উনি বক্তব্য রাখার পরে উনি বললেন যে দেখেন ম্যাডাম খালেদা জিয়াকে এখন ফ্রি করতে হবে। তখন মহামান্য রাষ্ট্রপতি বললেন আর কয়দিন পরেই তো আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট করছি, তা ওই সরকার এসে ডিসিশন নেবে। ওই সময় কিন্তু আমাদের সেনাপ্রধান ওয়াকার আজম বললেন নো স্যার, ইউ আর দ্য ফুল অথরিটি, আপনারই তো সেই অথরিটি আছে, আপনি কেন ইন্টারিম গভর্নমেন্ট করেন, আপনি কালকে ওনাকে ছাড়বেন। তো ওই কথা তখন হলো। তো এরকম কথা আস্তে আস্তে অ্যাট পয়েন্ট আমার পালা যখন আসলে আমি 3টা পয়েন্ট বলেছেন। আমার একটা পয়েন্ট ছিল যে
আমাদের ওই যখন কনফারেন্স চলাকালীন ডিজিএফআই চিফ ছিল তখন মেজর হামিদ, উনি ফ্রম টাইম টু টাইম ঢাকার পরিস্থিতি বর্ণনা করছিলেন, স্পেশালি যে পুলিশ থানাগুলো যেভাবে র্যান্সট্যাক হচ্ছিল, রান ওভার হচ্ছিল, লুটতারাজ হচ্ছিল। তো ওখানে আমি বললাম যে দেখেন পুলিশ কেন আজকে জনগণ পুলিশ এত প্রক্ষিপ্ত, উই অল নো ইট। এবং জনগণের এই ক্ষিপ্ত হওয়ার কারণটাই হচ্ছে যে এক্সেসিভ অ্যাক্ট বাই সার্টেন পুলিশ পিপল। আমি সাজেস্ট করলাম যে দেখেন এটাকে পরিশ্রম করতে হলে যারা এই এক্সেস করেছে তাদেরকে যদি ধরে আমরা যদি জনগণকে দেখাতে পারি দে হ্যাভ বিন অ্যারেস্টেড, অ্যাপ্রোপ্রিয়েট ল উইল বি অ্যাপ্লাইড, তাদেরকে আমরা টিভির সামনে করলে অনেকটা হয়তো জনগণ, কারণ পুলিশের অল্টারনেটিভ দেয়ার ক্যানট বি আর্মি। আর্মি ক্যান বি ফর এ টেম্পোরারি টাইম, একটা টাইম কথা, কিন্তু পুলিশের ডিউটিতে আর্মি করতে পারবে না। তো পুলিশকে আমাদেরকে সেই সাহস, সেই প্রোটেকশন আমাদেরকে অবশ্যই দিতে হবে। দ্বিতীয় পয়েন্ট আমি বললাম যে দেখেন ইদানিং শোনা যাচ্ছে অনেকে এয়ারপোর্ট দিয়ে পালিয়ে যাচ্ছে। তখন এয়ার চিফ উনি স্টেটে বললেন আমি এই মুহূর্তে অর্ডার করছি এয়ারপোর্ট উইল বি ক্লোজড অ্যান্ড নোবডি ক্যান গেট আউট অফ দ্যাট। থার্ড পয়েন্ট, আমাকে একজন টেলিফোন করে হাসান নাসির, ব্রিগেডিয়ার হাসান আমাকে বললো যে স্যার আমরা সব এই ডিজিএফআই এখানে সব আমরা কিছু রিটায়ার্ড অফিসার এবং যারা গুম খুন হয়েছে তাদের পরিবাররা এখানে অপেক্ষা করছে, আয়না ঘরে যাদের কাছে তাদেরকে ছাড়তে হবে। তা আমি ওই সুযোগে এই কথাটা উঠালাম ওখানে যে আমাদের অফিসার এবং অনেক ভুক্তভোগী পরিবাররা অপেক্ষা করছে, আয়না ঘরে যারা আছে তাদেরকে এই মুহূর্তে ছাড়তে হবে। তখন একটু রাষ্ট্রপতি একটু ওয়াজ লিটল সারপ্রাইজ, আয়নাঘর বলতে কি কিছু আছে, হি ওয়াজ নট শিওর। তা আমি ধরলাম যে মহামান্য রাষ্ট্রপতি আপনিও শিওর না, আমিও শিওর, উই ডোন্ট নো ওয়েদার ইট ইজ ভার্চুয়াল অর রিয়াল, আয়নাঘর বলতে কিছু হয়। তাই এখানে তো ডিজিএফআই চিফ বসা আছে, এখানে লেট হিম ক্লিয়ার আয়নাঘর বলতে কিছু আছে কি না। তখন সেনাপ্রধান কিন্তু ইন্টারভিউ করে বললেন স্যার আই এম টেকিং কেয়ার অফ ইট, যারা আছে কালকে ছাড়া পাবে। সো হি মেড হিজ কমিটমেন্ট অ্যান্ড ইট করেছে। তো ওইখানে যখন আলোচনা হলো, এখন অনেকে অনেক কথা বলে যে বিপ্লবী সরকার কেন হলো না। আমার মনে হয় না ওই সময় এনিবডি এভার থট আদার দেন অ্যান ইন্টারিম গভর্নমেন্ট। বিপ্লবী সরকার কিন্তু 5 তারিখও চিন্তা করে নেই, 8 তারিখে যখন ওভারটেকিং হলো সেই পর্যন্ত কারো মাথায় এটা আসেনি। সুতরাং এখন আমরা যাই বলি না কেন, 8ই আগস্টের যেদিন ওভারটেকিং হলো সেই দিন পর্যন্ত কারোর মাথায় আসেনি যে লেটাস থ্রো দি কনস্টিটিউশন হবে, লেটাস হবা বিপ্লবী সরকার, লেটাস হ্যাভ রেভলিউশনারি ডিক্লারেশন, এগুলো কিছুই হয়নি। এখন অনেক অনেক কথা বলে, বাট ওই মুহূর্তে কেননা এই জন্য আমরা এমন একটা সাফোকেশন স্টেটে ছিলাম, দেশ এবং জাতি, সেই মুক্তিটা পেয়ে আমাদের যে প্রশান্তি, মনের সুখ, এগুলো আমি তখন সব ভুলে গেছি। দিস ইজ বাস্তব। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাই, আমাদের আরেকটি ক্লিপ আছে, সেই ক্লিপটা দেখে আপনার কাছে এটি জানতে চাইব। আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব। আমাদের কিছু সময় দেন, ইনশাল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। এটিও কিন্তু সেদিনকারই ব্রিফিংটি। আপনি নিজে সেনাবাহিনীর অন্যতম পদে ছিলেন, মেজর জেনারেল, একদমই সর্বোচ্চ পদের ইয়েই বলা যায়, সেনাপ্রধান না হলেও সেটাই সেই ধরনের পদে। সেই জায়গা থেকে আপনার কি মনে হয় ঠিক এই মুহূর্তে সেনাপ্রধানের এই কথার কতটা বাস্তবায়নে এগোচ্ছে, আর ঠিক এই মুহূর্তে সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্কের জায়গাটি কেমন দেখছেন? আচ্ছা, প্রথমত এই যে আমরা 5 আগস্টের যে সাকসেস, যেখানে একটা রক্তপাত হতে পারতো, সিভিল ওয়ার হতে পারতো, আরও অনেকের প্রাণহানি হতে পারতো, এটা হয়নি কেন? এখানে কিন্তু এটা আর্মি ইন্টারভেনশনের জন্য হয়নি। প্রথম হয়েছে, কিন্তু আমি বলবো যেটা দেশ এবং জাতি এখনও রিকগনাইজ করেনি অফিসিয়ালি, রিটায়ার্ড অফিসাররা কিন্তু এখানে একটা বিরাট ভূমিকা রেখেছে। আমরা দেখেছি লাস্ট 3 দিনে, রাইট, কিন্তু এটা কিন্তু কেউ বলে না। এখন পর্যন্ত আমি কোথাও দেখলাম না যে রিটায়ার্ড অফিসারদের যে একটা অবদান আছে, 4, 3, 4 এবং 5, এই 3 দিন কিন্তু, এবং এটা কিন্তু this has actually transformed the whole platform of the stability of the fascist regime.
এবং আপনি ধরেন মিরপুর ডিএইচএস হয়েছে, সব বিভিন্ন ডিএইচএস হয়েছে, রাওয়াতে হয়েছে। এই যে মুভমেন্ট, এটা কিন্তু দিস হ্যাজ ইন্সপায়ার্ড যারা সেনাবাহিনীতে আছে তাদের কিন্তু উদ্বুদ্ধ করেছে। আর এটাও আমরা জানি সেনাবাহিনীতে আপনি যতই ইনফ্লুয়েন্স করেন, যত পলিটিশিয়ান করেন না কেন, এটা টপ র্যাঙ্কের কিছু। আমাদের নিচের লেভেলে যারা আছে তারা মনে প্রাণে সবাই দেশকে ভালোবাসে, তারা কেউই চায় না এরকম একটা অরাজকতা হোক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেনাবাহিনীর সৈনিকদের মধ্যে কিন্তু একটা মনের ভিতরে একটা ক্ষোভ ছিল, ক্ষোভ জানাবেদে ছিল। সেটা কি? উই আর দ্য সেকেন্ড ক্লাস পিপুল অফ দিস কান্ট্রি। কেন পুলিশ ওয়াজ তুঙ্গে, পুলিশ যা বলতো যা চাইতো সবই করতে পারত। যেই ফিলিংসটা আমাদের মধ্যে 75-এ ছিল, রক্ষী বাহিনী ওয়াজ সুপ্রিম, মিলিটারি ওয়াজ নোহোয়্যার, সেম ফিলিংটা কিন্তু ফ্যাসিস্ট রেজিম এসে করে গেছে, পুলিশ ইজ সুপ্রিম, মিলিটারি ইজ নোহোয়্যার। এই ফিলিংটা যখন এইটাই কিন্তু অ্যাকচুয়ালি দ্য ওয়াজ দ্য স্পার্ক। যখনই আমাদের সেনাবাহিনী মাঠে নামলো, জনগণ তাদেরকে যখন উদ্বুদ্ধ করা শুরু করলো, তখন দে গট ব্যাক দ্যাট ওল্ড প্রাইড অফ সোলজারিং, দ্য প্রাইড অফ দ্যাট প্রোটেক্টর অফ দ্য সভারেনিটি। তখনই কিন্তু সেনাবাহিনী হ্যাড নো আদার ওয়ে আই উড সে, অ্যান্ড দ্যাট হোল এগুলো সব কিন্তু ডাইনামিক্স কিন্তু সেনাবাহিনীকে বাধ্য করেছে। সেনাবাহিনী তারা, আমি বলবো তাদের সুবুদ্ধি হয়েছে এবং তারা রাইট ডিসিশন নিয়েছে। এবং এই জন্য আমি সেনাবাহিনী কমান্ডের সকল স্তরকে আমি ধন্যবাদ জানাতে চাই। একটা ব্লাড বাথ তারা অ্যাভয়েড করেছে, তারা জনগণের সেন্টিমেন্টটাকে তারা বুঝতে পেরেছে এবং সেই সম্মান সহকারে তারা ডিসিশন নেয়, এবং যার জন্য ব্লাড বাথটা হয়নি। এবং এখন কথা হচ্ছে যে কতখানি আমরা করেছি। এই যে দেখেন গত 10-11 মাস প্রায় হতে চললো, এখন আমাদের 12 মাস প্রায় হতে চললো, এক বছরে আমরা তো অনেক কিছু আশা করেছিলাম, করতে হয়তো পারতাম। যেই অ্যাকচুয়ালি জুলাই আগস্ট রেভলিউশন যে আমাদের একটা নতুন একটা উইন্ডো অফ অপরচুনিটি দিয়েছে, আমরা কিন্তু সত্যিকার অর্থে আমাদের আশা কিন্তু পুরাটা পূরণ হয়নি। না হলেও তবে আমরা একটা এখনও আমাদের, আমি মনে করি আমাদের সেই সুযোগ আছে, দেশ গড়ার সুযোগ আছে। ইন্টিম গভর্নমেন্টের কাছ থেকে আমরা যতগুলো জিনিস আশা করেছি, হয়তো তারা এই ডিফারেন্ট সিচুয়েশনে তারা যে ট্রাই করেনি আমি বলবো না, তবে সামহাও কতগুলো কিছু কিছু কারণের জন্য, যেটা আমি বিস্তারিত যেতে চাই না, তারা হয়তো আরও ভালো করতে পারত। আর তারা যদি ভালো করতো তাহলে আমি যে জনগণই তো তাকে বলতো আচ্ছা ঠিক আছে থাকেন, ঠিক করেন। যখন আমরা সেই আশা অনুপাতে সেই হিসাবে আমাদের যেই নূতন যেই দিগন্ত, সেই দিগন্তে নতুন করে যে সূর্যের আলোকে দিয়ে সেটা যত হচ্ছিল না, তখনই কিন্তু কোশ্চেন অফ ইলেকশন অ্যান্ড পিপলস টাইম এখানে আসছে। এই একটা এরকম সিচুয়েশনে আমি মনে করি স্ট্যাবিলিটি উইদিন দ্য মিলিটারি ইনস্টিটিউশন ওয়াজ অ্যাবসলিউট নেসেসারি। এটা না বুঝে অনেক সময় আমাদের অনেক লোক, ইভেন আমাদের সেনাবাহিনীতে অনেক লোকে ভুল বুঝে, এবং অনেক সময় সেনাবাহিনী ওয়াই সো কনজারভেটিভ, ওয়াই নট সো আপফ্রন্ট, এটা নিয়ে অনেক কথা বলে। আমি মনে করি দ্য স্ট্যাবিলিটি অফ দি আর্মি ওয়াজ মোর ইম্পর্টেন্ট দ্যান এনিথিং। যদি ইন্টারনাল আমাদের ডাইনামিক্সটা সশস্ত্র বাহিনীর মধ্যে যদি গোলমাল বেঁধে যেত, আপনারা যারা হয়তো ওই সময় দেখেন নাই, আমরা 75-এর মুজিব হত্যার পরে জেনারেল জিয়া যখন আসছেন, উনি কিন্তু 19টা কু ফেস করেছেন। ইটস অন দ্য 19th কু ওয়েন হি হ্যাংড আ নাম্বার অফ পিপল, বগুড়ার 22 বেঙ্গলের রিভোল্টের পরে, তারপর কিন্তু স্ট্যাবল হয়েছিল। আজকে যদি আমাদের এখানে সেনাবাহিনীর মধ্যে যদি কোনো একটা অঘটন ঘটতো, দেয়ার উড বিন আ রিপেল এফেক্ট, একটা পর একটা ইনস্ট্যাবিলিটি হতো। এটা যে হয়নি, আল্লাহর শুকর। এবং এটার জন্য আমি সেনাবাহিনীর কমান্ডকে পুরো ধন্যবাদ জানাতে চাই। আর্ম ফোর্সেস 3 বাহিনী প্রধান, দে হ্যাভ অ্যাক্টেড ভেরি ম্যাচিওরলি। আরও কিছু হতে পারতো, ইয়েস, চাওয়ার তো শেষ নাই। তবে যে আমরা এখনও স্থিরভাবে ধরে রাখতে পেরেছি, এবং আমাদের জানেন বহির্বিশ্ব থেকে অনেক প্রভোকেশন, আমাদের নেবার থেকে অনেক প্রভোকেশন, এই প্রভোকেশনে কিন্তু আমরা কেউ সাড়া দিইনি। এবং এটাই আমাদের সবচেয়ে আস্থার স্থান। সেনাবাহিনীকে তার যথাযথ মর্যাদা এবং বিপদে আপদে সেনাবাহিনী যে জনগণের সাথে থাকে, এটার কোনো প্রশ্ন করার কোনো দ্বিমত নাই। কেননা আমাদের প্রত্যেকটা সেনাবাহিনীর সৈনিক অফিসার, তাদের বেসিক ট্রেনিং হচ্ছে লাভ ফর দ্য কান্ট্রি। ওয়ান হু ক্যানট লাভ, ক্যানট বি এ প্যাট্রিয়ট, ক্যানট বি অলসো সোলজার। আমরা আবারও আরেকটি বিরতির সময় হয়েছে, একটি বিরতি ফিরে আবারও যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন।
স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। ঠিক এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনা যেটি হলো নির্বাচন নিয়ে আলোচনা চলছে এবং একই সঙ্গে জুলাই সনদ, জুলাই ঘোষণা এবং ঐকমত্য কমিশনের বিষয়গুলো আলোচনায় আসছে। ঐকমত্য কমিশনের অধিকাংশ জায়গাতেই সবগুলো দলই একমত হয়েছে, কিন্তু আপনি জানেন একটি বিষয় আছে, সেটি হলো যেমন উচ্চ কক্ষের ব্যাপারে সবাই একমত যে উচ্চকক্ষ নিম্নকক্ষ দুই কক্ষ হওয়া উচিত, কিন্তু কিভাবে নির্বাচন পদ্ধতি হবে, পিআর হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ। তো এই জায়গাতে আমি কিছু জিনিস একদম স্পেসিফিক্যালি আপনার কাছে জানতে চাই। এই কথাগুলো আসবে, কিন্তু তার আগে আপনি বিরতির আগে বলছিলেন যে সেনাবাহিনীর কথা, সেনাবাহিনীর স্ট্যাবিলিটিটা খুবই প্রয়োজন। ঠিক এই মুহূর্তে বাংলাদেশ যে পরিস্থিতিতে আছে, সেনাবাহিনীর স্ট্যাবিলিটির কারণেই সম্ভব হয়েছে। এটি কেউ প্র্যাকটিক্যালি বলুক বা থিওরিটিক্যালি বলুক, এই দুটি বিষয়। একটি ঘটনা আমি জানাতে চাই যে গত পরশুদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর, তিনি বলছিলেন যে একজন ব্যক্তিকে পাওয়া গিয়েছে যিনি 1030 জন বা 1050 জন সামথিং মানুষকে তিনি মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করেছেন। তিনি নামটা বলেননি, কিন্তু আমরা যতটুকু জানতে পারি যে তিনি সেনাবাহিনীর একজন সদস্য ছিলেন, পরে র্যাবে ছিলেন এবং বিজিএফে ছিলেন। এই যে একটি সদস্যের কাজ বা গুটিকয় সদস্যের কাজ, এটি কি সেনাবাহিনীর জায়গা থেকে জনগণের মধ্যে কি ধরনের ভাবমূর্তিতে নিয়ে আসে? যদিও এই অভ্যুত্থানে ছাত্র জনতার অভ্যুত্থানের চেয়েও বেশি বলা যেতে পারে ছাত্র সেনা জন অভ্যুত্থান, সেই জায়গাটিতে আপনি কি ব্যাখ্যা করবেন? আমি অ্যাকচুয়ালি যদি বলি সেনাবাহিনী কি এতে দায় আছে কিনা, এই যে সেনাবাহিনী অফিসাররা গুটি কয়েক অফিসার যারা এক্সেস, যারা আইন নিজের হাতে নিয়ে এমন কিছু ঘটনা ঘটিয়েছে, এটা তাদের অ্যাকচুয়ালি সবাই করেছে কিন্তু ব্যক্তির স্বার্থে এবং টু প্লিজ দি ফ্যাসিস্ট রেজিম, এবং তারা অ্যাকর্ডিংলি কিন্তু দে হ্যাভ বিন রিওয়ার্ডেড অলসো এবং প্রফিউজলি রিওয়ার্ডেড। যেরকম জিয়া হাসানের কথা যেটা বলা হচ্ছে, সে মেজর থেকে লেফটেন্যান্ট হওয়া নিয়েই তো ডাউট ছিল, ওয়েদার ই শুড বি প্রমোটেড টু দ্য নেক্সট র্যাঙ্ক অর নট। সে তো জেনারেল হয়ে গেল। এই জেনারেল তো সরকারই করেছে, বিগত সরকার করেছে। তবে আমি মনে করি এখানে সেনাবাহিনীর সিনিয়র অফিসারদের অবশ্যই একটা দায়িত্ব ছিল যে এরকম একটা অফিসার একের পর এক করে যাবে, শুধু একটা গুটি কয় অফিসার, এবং তারা আবার অনেকে আবার সেনাবাহিনীতে ফিরেও এসেছে। সে একটা র্যাবে কিংবা বাইরে কোথায় যে একটা ঘটনা ঘটলো, সে আমার ফোর্সে আবার আসলো এবং তাকে একের পর এক প্রমোশন সেনাবাহিনীতে পেয়ে গেল। সিনিয়র অফিসার শুড হ্যাভ স্টুড অ্যাজ এ ম্যাটার অফ প্রিন্সিপাল, এই অফিসারদেরকে আমরা সেনাবাহিনীতে ফেরত আনতে পারি না, তাকে প্রমোশন দেওয়া যাবে না। হ্যাঁ, এখন বলতে পারে সেই পরিস্থিতিতে কি ছিল না, কেন সরকার প্রধান স্ট্রেট ওয়ে তাকে উড হ্যাভ ফায়ার্ড। কিন্তু কথা হচ্ছে যে নৈতিক ইস্যুতে আমি মনে করি ইফ ইউ লাভ দ্য কান্ট্রি, ইফ ইউ আর এ প্যাট্রিয়ট, নৈতিক ইস্যুয়ে সাকাম করা ইজ আ উইকনেস। এবং আজকে যে আমাদের এই অবস্থায় এসেছি, শুধু আপনি সেনাবাহিনীর কথা বলেন কেন, পুলিশ, এই এন্টায়ার ব্যুরোক্রেসি, এভরিবডি হু ইজ পেইড বাই দ্য ট্যাক্স পেয়ার্স মানি, সবাই তো এই ফ্যাসিস্ট রেজিমকে টিকিয়ে রেখেছে। সবাই তো তারা সরকারকে তুষ্ট করতে ব্যস্ত, জনগণকে নয়। কিন্তু ঘি ঢেলেছে স্বৈরাচারের পায়ে আর নিপীড়ন করেছে ট্যাক্স পেয়ারের শরীরে। তো এইটাই তো আমাদের এখানে, আমরা যে অ্যাজ আ নেশন, জাতি হিসাবে যে আমরা সত্যি কিন্তু আমাদের মূল্যবোধ যে কোথায় গেছে, এটা একটা বিরাট প্রশ্নের বিষয়। এবং আগামীতে যেই সরকারই আসুক না কেন, আমি মনে করি দিস ইজ আ বিগ চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটাই হচ্ছে নৈতিকতা থেকে ফিরিয়ে আনা। এবং বিগত সরকার আমলে যে করাপশন ইজ ভেরি ইনফেকশাস। আমি চাকরি করি, আমার পাশে আরেকজন চাকরি করে, আমার ফ্যামিলি ও ফ্যামিলির পাশাপাশি বসবাস করছি। আমি যখন আমার ছেলেমেয়েরা, আমার স্ত্রী যখন দেখবে ওই পাশে সে অনৈতিক কাজ করে প্রমোশন পাচ্ছে, গাড়ি পাচ্ছে, পয়সা পাচ্ছে, এইটার একটা এফেক্ট কিন্তু যদি সে পানিশমেন্ট না পায়, শাস্তি পেলে বাকি সেটা না। এখন আমরা তো দেখেছি বিগত 17 বছরে কেউ কি এসব অন্যায় কাজের জন্য শাস্তি পেয়েছে না পুরস্কৃত হয়েছে? তো পুরস্কৃত হলে তো এটা ইনস্টিটিউশনাল হয়ে গেল। করাপশন বলেন, ক্রিমিনালাইজেশন, এগুলো তো সব ইনস্টিটিউশনালাইজ হয়ে গেছে। সেই ইনস্টিটিউশনালাইজ প্রসেসে আমি জানি না আমি থাকলে কি করতাম। আমিও মাঝে মাঝে চিন্তা করি, এইরকম শেষে আমি যদি একটা কমান্ড পজিশনে থাকতাম, হাউ উড আই হ্যাভ স্টুড আপ? কেন স্ট্যান্ডিং আপ মিনস ইউ লুজ ইয়োর জব।
আর সেই অফিসার স্টুড আপ করার সাহস তাদেরই থাকে যাদের নৈতিক মনোবল শক্ত, এবং তাদেরই থাকে যারা করাপশনে জড়িত না। একবার আপনি করাপশনে জড়িত হয়ে গেলে আপনার নৈতিক সেই শক্তিটা থাকে না। এবং সেনাবাহিনীতে আমরা যে যতই কমান্ড যত উপরে উঠি, সৈনিকরা কিন্তু আপনার নৈতিক এবং মানসিক মনোবলটার উপরেই দেখে, মরাল হাই গ্রাউন্ডটাকে আপনি দেখে। আপনার রেসপেক্ট, আপনার কমান্ড শুনে যে একজন সৈনিক গুলির সামনে ঝাঁপিয়ে পড়বে, এটা কেন? বিকজ হি রেসপেক্টস দ্যাট হিজ লিডার ইজ অ্যাবসলিউটলি ক্লিন অ্যান্ড হোয়াট হি ইজ সেইং ইজ রাইট। আপনাকে আমি আরেকটা লাইন মনে করাতে পারি, আমি জানি না আপনার মনে আছে কিনা, 2-3 বছর আগে জাতীয় প্রেস ক্লাবে মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি একটি কথা বলেছিলেন যে এই সেনাবাহিনী থাকলে আমরা 71 সালে মুক্তিযুদ্ধে জিততাম কিনা সেটি নিয়ে প্রশ্ন ওঠে। আমি জানি না আপনার মনে আছে কিনা। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই যে দেখেন, আমাদের মুক্তিযোদ্ধায় লিডিং কে দিয়েছে? হু গেভ দ্য লিডস? দিস আর অল পাকিস্তান কমিশনড অফিসার্স। তারাই তো নেতৃত্ব দিয়েছে, তার সাথে বাকি সবাই, তবে জনগণ, অন্যান্য ফোর্স সবাই জয়েন করেছে, মুক্তিবাহিনী সবাই জয়েন করেছে। ইট ইজ দ্য পাকিস্তান ট্রেন্ড অফিসার্স হু পিকড আপ দ্য কারেজ টু ডু ইট। আমি কিন্তু সবসময় বলতাম বিগত স্বৈরাচার আমলে যারা বাংলাদেশ কমে আসেন, বাংলাদেশ মিডিয়াম আসেন, তোমরা আর কিছু করার দরকার নেই। গিভ ব্যাক দ্য ডেমোক্রেসি টু দ্য পিপল। ইট ইজ ইউ আর দ্য পিপল হু ক্যান গিভ। হ্যাপিলি লেট হইলেও আমার মনে হয় সেনাবাহিনী ইজ অন দ্য রাইট ট্র্যাক। শেষ পর্যন্ত সেনাবাহিনী রাইট ট্র্যাকে আছে, রাইট ট্র্যাক। এবং আমাদের গর্বের জায়গাটা সেই সেনাবাহিনী। এবং আমি সবসময় ইভেন বিএনপি নেতাদেরকে বলতাম, আপনারা যত কিছু করেন, যত আন্দোলন করেন, নাথিং উইল হ্যাপেন উত্তরপাড়া যেদিন পর্যন্ত না এইটাতে সায় না দেয়। বাস্তবে তাই হয়েছে। ইভেন ছাত্রদের এটাও কতদূর সাকসেস হতো, উইথ হোয়াট কস্ট, এটা কিন্তু একটা সেনাবাহিনী এখানে ইনভলভ না হলে তো কিছুই হতো না। তো এখানে অবশ্যই আমরা যত ক্রিটিসাইজ করি, ইয়েস, ভুল ভ্রান্তি, এমন একটা পচনশীল সোসাইটিতে যে সেনাবাহিনী দাঁড়িয়েছে, এটার জন্য উই মাস্ট গিভ দেম দ্য ডিউ। এবং আমি মনে করি জনগণ নিশ্চয়ই বুঝে। আপনি দেখেন বিপদে আপদে শুধু এটা না, জনগণ সবসময় বলে এভরিবডি লুকস আফটার, যে উত্তর পাড়া কি মানে ক্যান্টনমেন্ট কি করলো। এটা শুধু এখনকার জনগণ না, আপনি যদি 3000-5000 বছর আগেও বলেন, আলেকজান্ডারও সেনাবাহিনী প্রধানই ছিলেন, মানসিংহও সেনাবাহিনী প্রধান ছিলেন, বা আপনি যদি এখনকার সাদ্দাম হোসেন বা কর্নেল গাদ্দাফির কথা বলেন, তারাও সেনা প্রধানই ছিলেন। এবং বিভিন্ন জায়গায় যুদ্ধের মাধ্যমেই বড় চেঞ্জগুলো হয়। যদি আপনি সুলতান সুলেমানের কথা বলেন, তিনিও আর্মি চিফ ছিলেন। আমরা যদি হিস্ট্রি দেখি, অনেকে বলেন যে সেনারা কেন শাসনে ইন্টারভেন করে। সেনারা সবসময় শাসনে ইন্টারভেন করেছে এবং পরিবর্তন করেছে। সেই জায়গাটি আমরা অনেক সময় ইতিহাসের সাথে কথা বলি না। আমি ঠিক এই মুহূর্তে এখনকার যে পরিস্থিতি, সেইখান থেকে আমি একটু আপনার বিশ্লেষণটা জানতে চাই। ও আমাদেরকে কেন নির্বাচনটি আগে হওয়া উচিত, আমাদের অন্য সব কিছু করছে, বিশেষ করে যেহেতু আপনি বিএনপির সঙ্গে জড়িত, দলের সঙ্গে, সেই জায়গা থেকে বিএনপি নিজেই যেই সংস্কারগুলো দিয়েছিল সেই সংস্কারই কিন্তু এখন বাস্তবায়ন হচ্ছে। তো এরপরও সেই সংস্কারের মধ্যেকার বেশ কয়েকটি জায়গায় বিএনপি যেটা বলেছে, এটা ইলেকটেড গভর্নমেন্টের জন্য এটাকে রাখা যেতে পারে, তারা না করেনি, নির্বাচনকে বেশি গুরুত্ব দিচ্ছে। আপনার কেন মনে হচ্ছে যে নির্বাচনটি কেন গুরুত্বপূর্ণ? আচ্ছা, প্রথমত আপনার সংস্কারের যে বেশি মেজরিটি পয়েন্টস, এগুলো তো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দরকার। এই সরকার তো যেহেতু আমরা রেভলিউশনারি একটা ডিক্লারেশনতে কনস্টিটিউশনকে আমরা নাল অ্যান্ড ভয়েড করি নাই, তো আমাদের অনলি উপায় এগুলা, আমাদের সংস্কারের প্রস্তাবগুলা বাস্তবায়িত করতে হলে আমাদের একটা পার্লামেন্ট দরকার, 2/3 মেজরিটি মাস্ট সাইন অফ ফর আ নিউ কনস্টিটিউশন। তো সুতরাং নির্বাচনই একমাত্র উপায় যার মধ্যে আমরা মেজর সংস্কার করতে পারি। এখনকার এফোর্টটা হচ্ছে অ্যান আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড আ ডকুমেন্ট, যেটা সাইন করে সবাই যাতে আমরা ইলেকশনের পরে আমাদের এই কথাগুলো রাখি। বাট বাস্তবে এই ডিক্লারেশনে কিন্তু কোনো ভ্যালু নাই, কোনো অথেন্টিসিটি নাই, ইজ জাস্ট অ্যান আন্ডারস্ট্যান্ডিং আমি মনে করি। তো সুতরাং সংস্কারের যে চলমান প্রসেস, নাথিং উইল হ্যাপেন ওভারনাইট। তবে কতগুলো কিন্তু খুব ভালো সংস্কার হয়েছে। এই যে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে হবে, ইজ এ বিগ চেঞ্জ। এই যে আর্টিকেল 7 যে ফ্লোর ক্রসিং, 70 ফ্লোর ক্রসিং, এই যে অনলি অন 2 অকেশনস ইউ ক্যানট, একটা হলো অনাস্থা, একটা অর্থবিধি।
বাজেট আর কি। এটাও কিন্তু একটা বিরাট চেঞ্জ, হ্যাঁ এটা অবশ্যই বিরাট বিরাট চেঞ্জ। এটা আমাদের ডেমোক্রেসির দিকে অনেক দূরে গিয়ে অনেক দূরে এগিয়ে যাও। তারপরে যে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ, এটা আমরা এই জন্য বলি, কিন্তু আমাদের আপনারা দেখেছেন দারুণ সংস্কার, এটা দারুণ সংস্কার। কারণ আমাদের দেখেন এখন আপনার এমপি হতে গেলে যে মাসুল পাওয়ার অ্যান্ড মানি পাওয়ার, যারা দেশের জন্য কিছু বেশিরভাগ এই পাওয়ারগুলো নাই। তো আমরা যদি সমাজে যারা স্বীকৃত গুণী জ্ঞানী যাদের কন্ট্রিবিউট করেছে তাদেরকে যদি আমরা আপার চেম্বারে আনতে পারি, দিস ইজ দ্য গুড ব্যালেন্স অফ দি পলিটিক্যাল কালচার অফ আর কান্ট্রি। ইটস আ বিগ টেক। এইগুলো সংস্কার জুলাইয়ের প্রতিফলিত তো হয়েছে। তো এর জন্য আমরা জুলাইয়ের আন্দোলনকে যেরকম আমরা স্বাগত জানাই, সেই সাথে দি পার্টিজরা যে একত্রভাবে এগুলো সংস্কার করেছে, ইটস আ বিগ টেক। তবে ইলেকশন ছাড়া এগুলা কোনো কিছুই কিন্তু একটা কাগজের ব্যাপার। তবে আমি মনে করি সংস্কার যেরকম প্রয়োজন ছিল, বাট কতগুলো কাজ যদি এই সরকার যদি করতে পারতো, আমার মনে দ্যাট উড হ্যাভ গিভেন নো লেস সিগনাল। একটা হচ্ছে যে আমি মনে করি যে এই যে গত 12 মাস চলে গেল, আমাদের যে অরাজকতা ফ্যাসিস্ট রেজিম যে এক্সেস যে কিলিং মার্ডারাস ক্রিমিনালাইজেশন করেছে, বাই নাও দেয়ার শুড বি অ্যাট লিস্ট 10 পিপল অন দ্য ডেথ রো, 10 to 12 পিপল। এই 10-12 জন যদি আজকে লোয়ার কোর্টে বিচারিত ফাঁসির আদেশ থাকতো, এটা কিন্তু একটা বিগ সিগনাল ফর অল দ্য পলিটিক্যাল পার্টি ইন দ্য ফিউচার, যে কেউ কিছু যা ইচ্ছা করে পার পেত না। তো এই 10-12 জন যদি আজকে ডেথ রোতে থাকতো, এটা কিন্তু গুড হবে বিগ মেসেজ ফর অল দ্য ফিউচার পলিটিক্যাল পিপল, যে দেশ শাসন করতে হলে আইন হাতে তুলে নেওয়া যাবে না। এই একটা। সেকেন্ডটা হচ্ছে যে আমি মনে করি আমাদের একটা বড় উইকনেস হচ্ছে যে আমাদের জাতীয় ঐক্য। একটা আমাদের চার্টার করা উচিত ছিল। কতগুলো ইস্যুতে জুলাই চার্টার তো ওরা বলছে, জুলাই চার্টার বলছে। আমি যেটা মনে করি যে চার্টারটা কথা, যে জাতীয় ঐক্যর ক্ষেত্রে আমাদের কি চার্টার, আমরা যে উই আর সাচ একটা বিরাট হোমোজিনিয়াস পিপল, সমগোত্র আমরা 200 মিলিয়ন পিপল, আমাদের মধ্যে এত ডিভাইসিভ, পরিবারের মধ্যে, পাড়ায়, ডিস্ট্রিক্টিজম, পক্ষে বিপক্ষে, মানে সব জায়গায় খালি খণ্ড বিখণ্ড, কিন্তু ইউনিটিটা আমাদের নাই। তা আমাদের ন্যাশনাল সোভারেনিটি ইস্যুতে একটা চার্টার থাকা উচিত ছিল। পলিটিক্স করবা ফাইন, কিন্তু এই দিস রেড লাইন্স অন দ্য ইস্যু অফ ন্যাশনাল সোভারেনিটি ইউ ক্যানট ক্রস। এখানে যদি আমরা এই চার্টারটা করতে পারতো সরকার, এটা কিন্তু সবাই এখান থেকে পিছপা হওয়ার কিন্তু কারোর উপায় ছিল না। বিকজ আলটিমেট এম কি, দেশ রক্ষা, দেশকে ভালোবাসা। তো সেখানে কোন পার্টির ক্ষমতা আছে যে আমি যদি একটা এরকম চার্টারগুলি সেটা রিফিউজ করবে? সেখানে তো একটা ইউনিটি থাকতে পারতো এবং দেশ ঐক্যবদ্ধ করা। শেষ প্রান্তে আমি আপনার কাছে দুটি বিষয় জানতে চাই। আমরা সময় অলরেডি পার করেছি, কিন্তু তারপরও আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে আপনি একটু এক কথায় বলতে পারবেন, আপনি কখনো ভেবেছিলেন যে এরকম একটা অভ্যুত্থান ঘটতে পারে? কখন হবে আমি বলতে পারিনি, তো হবে হয় এটা নিশ্চয়ই। এটা হিস্টোরিক্যালি আপনি বাংলাদেশ কেন, যেখানে অটোক্রেসির জন্ম হয়েছে, সেটা সময় কালক্ষেপণ হলেও এটা পতন হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে 2024 সালে কিন্তু বাংলাদেশ কান্ট্রি অফ দ্য ইয়ার ইকোনমিক্স বলেছে। এবং শেষ কথা হলো যে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব, এই কথার উপর আস্থা আছে আপনার? 100%। আমি মনে করি ইলেকশন এইবার ফ্রি ফেয়ার হবে। কেননা বিগত আমলে আপনি দেখেন দুটো এজেন্সি যদি ঠিক থাকে, ইলেকশন অবশ্যই নিরপেক্ষ হবে। একটা হচ্ছে যে ইলেকশন কমিশন ইটসেলফ। আমাদের কিন্তু ইলেকশনে অনেক আইন বাইলজ আছে, কিন্তু সেগুলো কিন্তু বিগত এই 3টা ইলেকশনে একেবারে ওগুলা মানা হয়নি। সে ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, প্রতিটা ইলেকশনসের একটা প্রেসাইডিং অফিসার থাকে এবং তার দায়িত্ব সেখানে যাতে প্রপার ইলেকশনটা হয়, এবং তাকে কিছু কিন্তু ইলেকশন কমিশন থেকে কিছু পাওয়ার দিয়েছে। সেই পাওয়ারের বদলেতে সে কিন্তু ইলেকশন স্থগিত করতে পারে, বন্ধ করতে পারে যতক্ষণ দেখবে। কিন্তু বিগত সরকার আমলে যতগুলো ইররেগুলারিটি হয়েছে, কি হয়েছে, প্রেসাইডিং অফিসার একটা মেসেজ পাঠিয়ে দিয়েছে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার টিওনোকে যে আমার এখানে অর্জন হবে, অ্যাসিস্ট্যান্ট টিওনো অফিসার ডিসিকে, ডিসি ইলেকশন কমিশন, কিন্তু কোনো অ্যাকশন হয়নি। এই অ্যাকশনগুলো ঠিক না। আর সেনাবাহিনীকে যদি হাত পা না বেঁধে আমরা যেভাবে অপারেশন করেছি, যেভাবে, তাহলে ইলেকশন অবশ্যই ব্যুরোক্রেসির কারোর মাথায় 2টা মাথা নাই এই মুহূর্তে কোনো চ্যালেঞ্জ দেবে কাউকে জিতে আনবে। তারা জানে তাদের কোনো বাধ্যকতা নাই, আগে বাধ্যকতা ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, একটি কথা আমরা ছোটবেলায় শুনেছি, সেটি হলো পতিতালয়ে আগুন লাগলে পাশের দেবালয় কিন্তু
মুক্ত থাকে না, সেখানেও আগুন লাগার কথা আছে। যদি কেউ বসে থাকে যে তো যখন জনগণের মধ্যে এই রকম ধরনের জনরোষ তৈরি হয়েছে, তখন সেনাবাহিনী চুপ করে বসে থাকলে সেনাবাহিনীর কিছু হবে না, সেই জায়গাটি নিশ্চয়ই সেনাবাহিনী অনুধাবন করতে পেরেছিল এবং শেষ পর্যন্ত সব কিছুর ঊর্ধ্বে গিয়ে সেনাবাহিনী এই জনগণের মধ্যে তাদের আস্থা ফিরিয়ে এনেছে এই কথাটাই বলা যায়। কারণ গেল 3টি নির্বাচনে সেনাবাহিনীর অবস্থান দেখে জনগণের মধ্যে অপ্রকাশিত ক্ষোভ ছিল, যেটি প্রকাশ করা যায়নি। সেনাবাহিনী সেটি 17 বছর পরে বুঝতে পেরেছে এবং সেই জায়গা থেকে দেশকে ফিরিয়ে এনেছে। সারা বিশ্বে অনেকেই বলতে পারেন বা বাংলাদেশেও অনেকেই অনেক ধরনের কথা বলেছেন যে সেনারা কেন অভ্যুত্থান ঘটাবে। যারা কথা বলে তাদেরকে জানা উচিত যে পৃথিবীর ইতিহাসেই যে কোনো ধরনের পরিবর্তনের পিছনে সেনা অভ্যুত্থান ছিল বা সেনা ইন্টারভেনশন বা আর্মি ইন্টারভেনশন ছিল। এই বলে শেষ করছি আজকের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। ভালো থাকুন, সুস্থ থাকুন।